শুধু ইরান নয়, দেশটির মিত্রদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা আমেরিকার। ট্রাম্পের নয়া নিষেধাজ্ঞার পর পাত্তা পাবে কি ইরানের সতর্কতা? আমেরিকা পরমাণু হামলা চালালে ইরানও পাল্টা একই আঘাত হানবে, কড়া হুঁশিয়ারি তেহরানের। ইরান কি গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে? হরমুজে ইরানের আকাশসীমায় হঠাৎ উধাও আস্ত এক আমেরিকার বিমান, কোথায় গেল? এটি কি ইরানের হামলার শিকার নাকি দুর্ঘটনা? এবারে শুধু ইরান নয়, দেশটির মিত্রদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। এমন সতর্কতা ইরানের। ইরান ও তার বাণিজ্য সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এলো এমন সতর্কতা। নয়া এক হুঁশিয়ারিতে ট্রাম্প বলেন, ইরানকে যেসব দেশ অর্থনৈতিক সহায়তা দেবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের হুমকিকে তোয়াক্কা করবে কি চীন, রাশিয়া, কাতার, তুরস্ক ও জার্মানি সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো? নাকি কাগুজে বাঘের মতোই শুধু কথার কথা হয়ে থাকবে ট্রাম্পের এই হুমকি? এবার শুধু ইরান নয়, বরং ইরানকে সহায়তা করা সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। এমন সতর্কতা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। ইরান ও তার বাণিজ্য সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন এক হুমকি আর নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর এলো আরাকচির এমন সতর্কতা। ইরান ও মিত্রদের কি হুমকি দিয়ে নয়া নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকা? ট্রাম্পের হুমকিতে ভয় পেয়ে কি ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে মিত্র দেশগুলো? কি বলছে ইরান ও বিশ্লেষকরা? নতুন আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা ও অর্থনৈতিক সহযোগিতা প্রতিষ্ঠার বিষয়ে ইরান প্রতিবেশী দেশগুলো থেকে অসংখ্য বার্তা পেয়েছে। ইসরায়েলের স্বার্থে এই অঞ্চলে তার মিত্রদের নিরাপত্তা বিপন্ন করেছে আমেরিকা। একটি স্বাধীন আঞ্চলিক ব্যবস্থা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। মধ্যপ্রাচ্যের বাইরে গেল কয়েক বছর ধরে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের তালিকায় রয়েছে চীন, রাশিয়া, ইরাক, তুরস্ক, কাতার ও জার্মানি। 2025 সালে শুধু চীনে 80% বেশি তেল রপ্তানি করেছে ইরান। তবে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এসব তেল মূলত শ্যাডো ফ্লিট বা গোপন নৌবহরের মাধ্যমে পরিবহন করা হয়। এছাড়া ইরানের তেল দীর্ঘদিন ধরে মালয়েশিয়া ও সম্প্রতি ইন্দোনেশিয়ার নাম দিয়ে পাঠানো হচ্ছে চীনে। এসব তেলের লেনদেন হয় চীনা মুদ্রায় এবং একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে। ফলে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতেই পারেন। তবে বিশ্বের সব দেশের সাথে ইরানের বাণিজ্য বন্ধ করানো সহজ হবে না। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো দেশের ওপর পুরোপুরি বাণিজ্য অবরোধ চাপিয়ে দেওয়ার ক্ষমতাও নেই আমেরিকার। তাই বরাবরের মতো এবারও ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকা পরমাণু হামলা চালালে পাল্টা একই ধরনের আঘাত হানবে ইরান, এমন হুঁশিয়ারি ইরানের এক প্রভাবশালী আইন প্রণেতার। তার এই হুঁশিয়ারি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ইরানের প্রভাবশালী এক আইন প্রণেতার এমন মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তার বক্তব্যে সরাসরি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকার কথা বলা না হলেও প্রশ্ন উঠেছে, সম্ভাব্য পারমাণবিক হামলার ক্ষেত্রে তেহরানও পাল্টা পারমাণবিক হামলা চালাবে, এটি কি তারই ইঙ্গিত? আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে, সম্প্রতি ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেন মালিকি ইরানি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিস্ফোরক ওই হুঁশিয়ারি জানান। সাক্ষাৎকারে পারমাণবিক হামলার আশঙ্কাকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন এমন প্রশ্নের জবাবে মালিকি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পারমাণবিক হামলার মতো কোনো অপরিণামদর্শী পদক্ষেপের সম্ভাবনা তিনি পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না। তবে তার বিশ্বাস, ট্রাম্প শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নেওয়ার সাহস করবেন না, কারণ এ ধরনের হামলা পুরো বিশ্বকে একটি ভয়াবহ ও বিপজ্জনক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এরপরই তাকে সরাসরি প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে ইরানও কি একই ধরনের অস্ত্র ব্যবহার করবে? জবাবে তিনি আবারও বলেন, যুক্তরাষ্ট্র যে অস্ত্রই ব্যবহার করুক, ইরান তার সমপর্যায়ের বা তার চেয়েও বেশি মাত্রার জবাব দেবে। মালিকি সরাসরি বলেননি যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তিনি এমন কোনো তথ্যও দেননি যা থেকে নিশ্চিতভাবে বলা যায় তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে বা তা অর্জন করেছে। ফলে তার বক্তব্যকে ইরানের পারমাণবিক অস্ত্রধারী হওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। কিন্তু একই সাথে তার এমন কথা ইরানের পারমাণবিক অস্ত্র থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। প্রশ্ন উঠছে, সম্ভাব্য পারমাণবিক হামলার ক্ষেত্রে ইরান আসলে কি ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে?
মালেকি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করে বলেন, ইরানের হাতে একাধিক বিকল্প রয়েছে। ইরানের অনেক অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনো প্রকাশ্যে আনা হয়নি। তিনি আরও বলেন, তেহরান এখন আর শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং আক্রমণাত্মক নীতির দিকে এগিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে পারমাণবিক অস্ত্র অর্জনে আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আরও বেশি আগ্রহী। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা অনেক বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশসীমা থেকে হঠাৎ উধাও আস্ত এক আমেরিকার নজরদারি যুদ্ধবিমান বোয়িং E-3G সেন্ট্রি। হরমুজের 19,000 ফুট উপরে উঠতে থাকা যুদ্ধবিমানটি হঠাৎ করে বিপদ সংকেত পাঠিয়ে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। তবে বিমানটির সাথে কি ঘটেছে তা এখনো জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এত নিরাপত্তার চাদরে ঢাকা মার্কিন যুদ্ধবিমান কিভাবে গায়েব হলো? এটা কি ইরান ভূপাতিত করেছে, নাকি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, নাকি এটি ইরানের 43তম শিকারে পরিণত হয়েছে? ইরান যুদ্ধে এখন পর্যন্ত 42টি যুদ্ধবিমান হারিয়েছে আমেরিকা, তাই এবারও সন্দেহের তীর ইরানের দিকে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24 এর রাডার তথ্য জানিয়েছে, বিমানটি প্রায় 19,275 ফুট উচ্চতায় এবং ঘন্টায় প্রায় 852 কিলোমিটার গতিতে উড়ছিল। এরপরই যুদ্ধবিমান থেকে পাঠানো হয় 7700 জরুরি সংকেত। বিমানে কোনো গুরুতর সমস্যা দেখা দিলে পাইলট এই কোড ব্যবহার করে থাকেন। জরুরি সংকেত দেওয়ার কিছুক্ষণ পরেই ফ্লাইট ট্র্যাকিং সিস্টেমে বিমানটির অবস্থান আর দেখা যায়নি। রীতিমতো রাডার থেকে উধাও হয়ে যায় আস্ত একটি মার্কিন বিমান। বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের সাথে সব যোগাযোগ ব্যবস্থা। আর এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দেয় নানা জল্পনার। কেউ কেউ দাবি করতে থাকেন হরমুজের কাছে মার্কিন E-3G কে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তবে এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ নেই। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমও ইরানের হাতে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে চাইলেও এখনো প্রস্তুত নয়। একই সাথে হরমুজ প্রণালী এবং এর আশেপাশের অঞ্চলের উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের একটি ফৌজদারি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এবার তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ চাওয়ার উদ্যোগ নিয়েছে আঙ্কারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহ এর একটি ব্যস্ত শপিং সেন্টারে রুশ ড্রোন হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। আহত হয়েছে 23 শিশু সহ কমপক্ষে 133 জন। আহতদের মধ্যে 30 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রুশ ড্রোন হামলার পর শপিং সেন্টারটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে আটকে পড়াদের দ্রুত উদ্ধারে ছুটে আসে উদ্ধারকর্মীরা। রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। যদিও রাশিয়া হামলার বিষয়ে পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের শহরগুলোতে হামলার সংখ্যা বাড়িয়েছে রাশিয়া। জাতিসংঘের ইউক্রেন মানবাধিকার পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, গেল জুলাইয়ে রুশ হামলায় অন্তত 437 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আর এই সেনারা ইউক্রেন যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে বলে দাবি ইউক্রেনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার। সামনে রাশিয়া আরও 50,000 সেনা পাঠাবে উত্তর কোরিয়া, এমন চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে ইউক্রেন। সম্প্রতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার পর হামলার সংখ্যা বাড়িয়েছে রুশ বাহিনী। এতেই প্রশ্ন উঠেছে, রাশিয়াকে যুদ্ধের মাধ্যমে চাপ তৈরি করে ইউক্রেনকে শর্ত মেনে নিতে বাধ্য করতে চাচ্ছে, নাকি ইউক্রেনের উপর চাপ বাড়িয়ে পশ্চিমাদের ভয় দেখাচ্ছে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন, রাশিয়াকে উত্তর কোরিয়ার সহযোগিতা নিয়ে পুরো ইউক্রেন দখল করতে চায়, নাকি চাপ তৈরি করে ইউক্রেনকে ন্যাটো সহ অন্যান্য শর্ত মেনে নিতে বাধ্য করার কৌশল এটি। বিশ্লেষকদের মতে মস্কো চায় ইউক্রেনের সেনাবাহিনী, অস্ত্র ভান্ডার, অবকাঠামো ও অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী চাপ বহাল রাখতে। বিশেষ করে রাশিয়া এখন ড্রোন ও মিসাইল দিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করার চেষ্টা করছে। এছাড়া দখলকৃত ভূখণ্ড ধরে রাখা এবং আরও ভূখণ্ড দখলে নেওয়া, এমনকি ন্যাটো থেকে ইউক্রেনকে দূরে রাখাও রাশিয়ার পরিকল্পনার অংশ। কিন্তু এক্ষেত্রে উত্তর কোরিয়ার সাহায্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি রাশিয়াকে একটি কৌশলগত সুবিধা দেয়। কেননা রাশিয়া যত বেশি যুদ্ধ চালাতে পারবে, ইউক্রেন ও পশ্চিমাদের ওপর তত বেশি চাপ তৈরি করতে পারবে। রাশিয়া ও উত্তর কোরিয়ার সহযোগিতামূলক সম্পর্ককে সামনে এনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন, এটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের সংগ্রামের অংশ। অর্থাৎ মস্কোর দৃষ্টিতে এটি শুধু রাশিয়া বনাম ইউক্রেন নয়, বরং অনেকাংশে রাশিয়া বনাম পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থা। বিশ্লেষকরাও বলছেন, উত্তর কোরিয়ার কাছ থেকে সহযোগিতার মাধ্যমে রাশিয়া এমন একটি অবস্থান তৈরি করতে চাচ্ছে, যাতে ভবিষ্যতে ন্যাটো বা পশ্চিমা শক্তি যে কোনো পদক্ষেপ নিতে দ্বিতীয়বার চিন্তা করে। সামরিক থেকে ক্রমেই অর্থনৈতিক ফ্রন্টে গড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। এখন কোনো মিসাইল বা ড্রোন হামলায় নয়, বরং অর্থনৈতিকভাবে তেহরানকে আরও কুপঘাত করতে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। একের পর এক নিষেধাজ্ঞার খড়গে তেহরানের বার্ষিক মুদ্রাস্ফীতি পৌঁছেছে 66%।
কদিন আগেই বিশ্বের ব্যস্ততম জলপথ হরমুজ প্রণালীকে মার্কিন অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি বললেন জলপথটিকে এখন নিজেদের সম্পদ মনে করে যুক্তরাষ্ট্র। সাউথ ক্যারোলাইনায় এক জনসভায় দেওয়া ভাষণে জলপথটির ওপর আবারও নিজেদের শতভাগ নিয়ন্ত্রণ আছে বলে দাবি করেন তিনি। ইরান মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে, কিন্তু আমরা সেটি চাই কিনা তা জানি না, কারণ আমি এই মুহূর্তে হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে দেখি। এটি একটি মার্কিন অঞ্চল, তারা চুক্তি করতে আগ্রহী, কিন্তু সঠিক চুক্তিটি করতে প্রস্তুত নয়। এদিকে ইরানের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়েছে তেহরান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এর কড়া নিন্দা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বলেন, যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক জবরদস্তি সম্পূর্ণ বেআইনি। এটি জাতিসংঘের সব সদস্য দেশের উপর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা। মার্কিন সিদ্ধান্তের কোনো আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই। কোনো সরকারেরই বিদেশি ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিমানবন্দরকে তৃতীয় দেশের সঙ্গে বৈধ বাণিজ্য করা থেকে বিরত রাখতে বাধ্য করার অধিকার নেই। বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের সবচেয়ে বড় ব্যবসায়িক মিত্র চীন। তালিকায় এরপরই অবস্থান তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের। তবে হামলা সংক্রান্ত অভিযোগের জেরে সম্প্রতি ইরানের সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে আমিরাত।